তিনি নন্দনবাসিনী উর্বশী নন, মর্তবাসিনী উর্বশী বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী নিহারবালা। তার অভিনীত প্রায় প্রতিটি চরিত্রেই সঙ্গীত, নৃত্য এবং অভিনয়ে নন্দনবাসিনীর চরম উৎকর্ষের পরিচয় তিনি মঞ্চলোকে দিয়েছেন। তার দক্ষতাতেই বাংলা রঙ্গমঞ্চে তিনি উর্বশীর আখ্যায় অভিষিক্ত হয়ে আছেন। আনুমানিক 1899 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী নিহারবালা। পিতা কিশোরীমোহন সরকার গ্রেট ইস্টার্ন হোটেলের বড়বাবু ছিলেন। মাতা নীরদা সরকার, তার যখন 14 বছর বয়স সে সময়ই মারা যান। পিতার মৃত্যু হয় তার 29 বছর বয়সে। বালিকা বয়স থেকেই সঙ্গীত, নৃত্য এবং অভিনয় প্রতিভার পরিচয় পাওয়া যায় নিহারবালার মধ্যে। উৎসাহ দিতে থাকেন বাবা মা। 9 বছর বয়সে হরিপদ চট্টোপাধ্যায়ের কল্যাণী নাটকে নীলু চরিত্রে ন্যাশনাল থিয়েটারে নিহারবালার প্রথম আত্মপ্রকাশ। 1908 সালের 14 নভেম্বর কল্যাণী মঞ্চস্থ হয়। মিনার্ভা মঞ্চে যোগদান করে নিহারবালা যে কটি নাটকে অভিনয় করেছিলেন তার মধ্যে নরমের যজ্ঞে কুশধ্বজ, সংসার নাটকে জীবন, হরিশ্চন্দ্রের রহিতাস্য, ধ্রুব নাটকে ধ্রুব, সরলায় গোপাল, প্রফুল্লে যাদব আর জয়দেব নাটকে শ্রীকৃষ্ণ। 1911 সালে স্টার রঙ্গমঞ্চে অমর দত্ত পরিচালিত সৎসঙ্গ নাটকে চন্দ্রকুমারীর ভূমিকায় নিহারবালা সকলের দৃষ্টি আকর্ষণ করেন। নিহারবালার সঙ্গীত এবং নৃত্য সাধনা একই সাথে চলছিল নিয়মিতভাবে। মঞ্চলোকের প্রথম সারির শিল্পীরূপে নিজেকে গড়ে তোলার সাধনায় নিয়োজিত রাখার জন্যই সম্ভবত বেশ কয়েক বছর মঞ্চলোক থেকে দূরেও ছিলেন তিনি। ওস্তাদ গৌরীশঙ্কর ছিলেন নিহারবালার সঙ্গীত গুরু। নিয়মিত রেয়াজের বাইরে গল্পচ্ছলে জেনে নিতেন বিভিন্ন রাগরাগিনীর বিস্তার। 1921 সালে স্টার থিয়েটারে যোগদান করেন অপরেশচন্দ্রের অযোধ্যার বেগম নাটকে জিন্নতের চরিত্রে। 1921 থেকে 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 20 বছর নিহারবালার মঞ্চ জীবন ছিল পরম গৌরবের। অসংখ্য চরিত্রে তিনি আত্মপ্রকাশ করেছেন। নাচে, গানে, অভিনয়ে প্রতিটি চরিত্রই তার বাহ্যিক এবং আত্মিক মাধুর্য নিয়ে ফুলের মতো ফুটে উঠেছে তৎকালীন রঙ্গমঞ্চে। নিহারবালার ব্যক্তি জীবনে ছিল না কোনো মলিন্য। কামনা বাসনার আগুন নিয়ে তাকে খেলা করতে দেখা যায়নি। স্নিগ্ধ শান্ত বধূর জীবনধারায় আত্মীয় স্বজন, সহধর্মী, শিল্পী, কর্মী সকলকেই আপন করতে দেখা গিয়েছিল তাকে। অথচ মঞ্চলোকের বাইরেও ছিলেন তিনি এক অন্য ব্যক্তি জীবনের অধিকারিণী। ব্যক্তি জীবনে যে পুরুষ সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনিও ছিলেন মঞ্চ জগতের এক দিকপাল পুরুষ। নিহারবালা অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটক এবং চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য অযোধ্যার বেগমে জিন্নাত, সুদামা নাটকে রুক্মিণী এবং লক্ষ্মী, নবাবী আমল জীবন প্রভাত, কর্ণার্জুনের নিয়তি, চন্দ্রগুপ্তে ছায়া, ইরানের রানীতে নর্তকী এবং গুণরুখ, রূপকুমারীতে কণাবতী, বন্দিনী নাটকে নাহিরিন, জনা নাটকে মদন মঞ্জরি, চিরকুমার সভায় নীরবালা, ঋষির মেয়েতে সুদত্তা, গৃহপ্রবেশে হিমি, শ্রীকৃষ্ণ নাটকে অস্থি, লাখ টাকায় ভুজঙ্গিনী, শোধবোধ নাটকে নলিনী, চণ্ডীদাসে রামী, মগের মুল্লুক নাটকে গুলবানু, দেবাসুরে উমা, রমা নাটকে রমা, ফুল্লরাতে ফুল্লরা, রজনীতে লবঙ্গলতা, মুক্তির উপায় নাটকে হৈমবতী, গৈরিক পতাকায় ধীরাবাই, কারাগারে চন্দনা। উপরোক্ত নাটকগুলির মধ্যে মুক্তির উপায়, গৈরিক পতাকা আর কারাগার মনমোহন থিয়েটারে অভিনীত হয়। অন্যান্য নাটকগুলি সবই মঞ্চস্থ হয়েছিল তৎকালীন স্টার থিয়েটারে। 1931 খ্রিস্টাব্দে প্রবোধ গুহ ঠাকুরতা প্রতিষ্ঠা করেন নাট্যনিকেতন। নিহারবালাও এখানে যোগদান করেন। নাট্যনিকেতনে মঞ্চস্থ নাটকগুলির মধ্যে ধ্রুবতারায় চারুলতা, মুক্তির উপায়ে হৈমবতী, ঝড়ের রাতে নাটকে বিজলি, সাবিত্রী নাটকে সাবিত্রী, সতীতীর্থতে সাবিত্রী, আধারের আলো নাটকে সুলতা, মহাপ্রস্থানে লক্ষণা, জননী নাটকে পান্না রানা, না নাটকে ব্রজরানী, পূর্ণিমা মিলনে চতুরিকা, স্বর্ণলঙ্কায় সীতা, চক্রব্যূহতে অভিমন্যু, ব্রতচারিণীতে সীতা এবং বিদ্যাসুন্দরে হীরা, জন্মতিথি নাটকে উর্মিলা, নরদেবতাতে পার্বতী, বভ্রুবাহনে চিত্রাঙ্গদা, সিরাজদৌল্লায় আয়েশা, মীর কাসিমে ফতেমা বেগম এবং মহামায়ার চর নাটকে সুবর্ণলতা, বিদ্রোহী বাঙালিতে মেহের, কালিন্দী নাটকে সুনীতি, পরিণীতাতে শারদেশ্বরী প্রভৃতি তার উল্লেখযোগ্য চরিত্র।
চিরকুমার সভা নাটকের সময় দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা গ্রহণ করার সুযোগ ঘটেছিল নিহারবালার। এই সময় থেকে বাংলা রঙ্গমঞ্চে রবীন্দ্রসঙ্গীতের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। নৃত্যশিল্পী হিসেবে নিহারবালার খ্যাতি ছিল তুঙ্গে। নৃত্য পরিচালনায় যথেষ্ট দক্ষতা তিনি দেখিয়েছেন সেই সময়। নৃত্য সম্পর্কে তার অনুশীলন এবং অধ্যয়ন ছিল যথেষ্ট। 1941 খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধের বিভীষিকাময় সময়ে শহরবাসী আতঙ্কিত হয়ে ওঠেন। অনেকেই শহর ছেড়ে মফস্বলে গিয়ে থাকতে শুরু করেন। নিহারবালা তার বান্ধবী সুগায়িকা রাধারানী দেবীর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েও কিছুদিন বসবাস করেছিলেন। এখানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। জীবনের সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হন। তাকে কলকাতায় নিয়ে আসা হয়। ডক্টর বটকৃষ্ণ রায়ের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন নিহারবালা। সুস্থ হয়ে স্টার থিয়েটারে যোগ দেন, তবে অভিনয়ে আর অংশগ্রহণ করলেন না। টিপু সুলতান, মহারাজা নন্দকুমার নাটকের নৃত্য পরিচালনা করলেন। চলচ্চিত্রের প্রতি নিহারবালার বেশি আকর্ষণ ছিল না বললেই জানা যায়। নির্বাক যুগে মিশর রানী, দেবদাস এবং কেলোর কীর্তি এই 3টি ছবিতে তাকে দেখা গেছে। সবাক যুগের ছবিগুলির মধ্যে প্রহ্লাদ, চাঁদ সদাগর, বিদ্যাসুন্দর ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন তিনি। বেতার অভিনয়ে অংশগ্রহণ করেছেন। রেকর্ড নাট্যের মধ্যে নাম করা যেতে পারে বেহুলা, চণ্ডীদাস, দক্ষযজ্ঞ, খনা, শকুন্তলা, সিরাজদৌল্লা ইত্যাদি নাটকের। এই সমস্ত নাটকে রেকর্ডে তিনি করেছেন বেহুলা, সতী, খনা, শকুন্তলা এবং আয়েশার চরিত্র। শিল্পী জীবনের বাইরে আধ্যাত্মিক স্রোতধারা নিহারবালাকে ঘিরে রেখেছিল আশ্চর্যভাবে। বালিকা বয়স থেকেই ধর্মীয় বিশ্বাস ছিল প্রবল। ছোটবেলায় খেলার ছলে সমবয়সীদের নিয়ে পুজো খেলতেন। একবার লক্ষ্মী পুজোর সময় এমনি খেলতে খেলতে তার পিতার চোখে পড়েন তিনি। তার পিতার ব্রাহ্মণ বন্ধু সেই খেলার ছলের লক্ষ্মী পুজো করে দেন আনুষ্ঠানিকভাবে। যেখানে আসন পাতা হয়েছিল সেইখানে আসন রেখে আজীবন পুজো করে যান নিহারবালা। পণ্ডিচেরি যাবার সময় ভাতৃবধূকে ভার দিয়ে যান ওই লক্ষ্মী পুজোর। মঞ্চ জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছিলেন নিহারবালা। ধীরে ধীরে তার ভক্তির স্রোতে তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মেও নিজেকে সঁপে দিয়েছিলেন। নাট্যকার শচীন সেনগুপ্ত রাজনৈতিক জীবনে শ্রী শ্রী অরবিন্দের সংস্পর্শে এসেছিলেন। অরবিন্দ দর্শন সম্পর্কে তার শুধু আগ্রহই ছিল না, ছিল গভীর জ্ঞান। পণ্ডিচেরির নলিনীকান্ত গুহ ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু। তার সঙ্গে নিয়মিত পত্রালাপ এবং লোকমারফত খবরাখবরের আদান প্রদান হতো। নাট্যনিকেতনে জ্ঞানীগুণীদের আলোচনায় আসর বসত। নিহারবালাও গোয়া বাগানের চণ্ডীবাড়ি স্ট্রিটের বাড়িতেও এই রকম আসর বসাতেন। বেতার কেন্দ্রের নলিনীকান্ত সরকার তখনও পর্যন্ত পণ্ডিচেরির স্থায়ী বাসিন্দা না হলেও যাতায়াত করতেন। যোগসূত্র ছিল। নিহারবালার সঙ্গেও তার ছিল হৃদ্যতা। এদের আলোচনায় নিহারবালার মনে যথেষ্ট প্রভাব পড়েছিল। 1944 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত পরিভ্রমণে বেরিয়ে নিহারবালা মাদ্রাজে আসেন। মাদ্রাজের বাড়িতে পণ্ডিচেরির দিলীপ রায় আর সঙ্গীত শিল্পী শুভলক্ষ্মী নিহারবালার সঙ্গে দেখা করতে আসেন। 15ই আগস্ট শ্রী শ্রী অরবিন্দের দর্শন লাভে নিহারবালা পণ্ডিচেরি যাবার জন্য মনস্থির করেন। নলিনীকান্ত সরকার কলকাতা থেকে যাত্রা করেন। যাত্রার পূর্বে নিহারবালাকে পত্র দেন একসঙ্গে পণ্ডিচেরি যাবেন বলে। পণ্ডিচেরি এলেন নিহারবালা। মহাপুরুষের দর্শন লাভ হলো। আরও বেশ কিছু লাভ হলো তার। সম্ভবত 7 দিন আশ্রমে থেকে ভিন্ন মন নিয়ে কলকাতায় প্রত্যাবর্তন করলেন। মন পড়ে রইল পণ্ডিচেরি শ্রী শ্রী অরবিন্দ এবং শ্রী শ্রী মায়ের পদযুগলে। বছর 4 যাতায়াত করতে করতে আশ্রমে স্থায়ীভাবে বসবাসের আকুতি জানালেন মায়ের কাছে। নিহারবালার আকুতিপূর্ণ আবেদন উপেক্ষা করতে পারলেন না শ্রী শ্রী মা। 1946 খ্রিস্টাব্দে কলকাতার সমস্ত বন্ধন ছিন্ন করে স্নেহাস্পদ ভ্রাতুষ্পুত্র বাবুকে সঙ্গে নিয়ে মহাপ্রস্থানের পথে পণ্ডিচেরি যাত্রা করলেন মঞ্চের একদা উর্বশী নিহারবালা। ছোটবেলার সেই লক্ষ্মী ঠাকুরের দায়িত্ব দিয়ে গেলেন ভাতৃবধূর ওপর। 1950 সালে সেই ভ্রাতুষ্পুত্র বাবু ম্যাট্রিক পাশ করলে স্থায়ীভাবেই আশ্রমে বসবাস করতে শুরু করলেন তিনি। প্রথমে শ্রী অরবিন্দের সমাধিক্ষেত্রটি সুসজ্জিত এবং পরিষ্কার রাখার দায়িত্ব পেলেন অন্যান্য সাধিকাদের সঙ্গে। পরে আশ্রমের সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব লাভ করেন। ছোট ছোট বালক বালিকাদের নাচ গান অভিনয় শিখিয়ে উৎসব উপলক্ষে অনুষ্ঠান করতেন। এদের নিয়ে পৃথক একটি দলও গঠন করেছিলেন অভিনেত্রী নিহারবালা। 1955 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হন। শ্রী শ্রী মায়ের আশীর্বাদে সুস্থ হয়ে পথ্যও গ্রহণ করেন। হঠাৎ 6ই মার্চ আবার জ্বরে আক্রান্ত হন। 7ই মার্চ 1955 সকাল 10টা 25 মিনিটে
শ্রী শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের পাদপদ্মে আশ্রিতা নিহারবালা পরলোক গমন করেন। বিকেল 5টায় তাকে দাহ করা হয়। মুখাগ্নি করেন ভ্রাতুষ্পুত্র বাবু। ভ্রাতা রবীন্দ্রনাথ সরকার এবং অন্যান্য আত্মীয় স্বজন পূর্বেই আশ্রমে উপস্থিত হয়েছিলেন অসুস্থতার খবর পেয়ে কলকাতা থেকে। নন্দনবাসিনী উর্বশী মঞ্চলোকের প্রয়োজনে এসেছিলেন মর্তে। কাজ শেষে আবার ফিরে গেলেন নন্দনপুরীতে। উর্বশীর সত্তা নিয়ে আবার সেখানে নাচে গানে অভিনয়ে মেতে উঠবেন, না লীন হয়ে যাবেন পুরুষোত্তমের মধ্যে বলা যায় না। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী, নৃত্য গীত অভিনয় পটীয়সী নিহারবালার বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।